তো এখন দেখেন, in our last class we finished discussing the concept of adjective clause. So today we are going to introduce a new concept, সেটা হচ্ছে গিয়ে কি adverb clause. এখন দেখেন, যদি মোটা দাগে বলতে যাই যে adverb clause কাকে বলে, এটা এখন আপনাকে আমার চাইতে ভালো পারতে হবে। বলেন adverb clause কাকে বলে, দেখি পারেন কিনা বলেন। হুম, এখন বলেন adverb clause কাকে বলতে পারে। আপনি যেমনটা পড়েছিলেন অ্যাজেক্টিভ ক্লজে, যে যে ক্লজ অ্যাজেক্টিভে কাজ করে সেই হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। তাহলে বলেন অ্যাডভার্ব ক্লজ কাকে বলে বলেন। যে ক্লজ অ্যাডভার্বের কাজ করে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। সিম্পল। অ্যাডভার্বিয়াল ক্লজ বলে কোনো ক্লজ বলি নাই, অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ বলে কোনো ক্লজ বলেছি? হ্যালো, না দাদা বলেননি, সরি ভুল হয়েছে। না সরি কিছু নেই, ইউ উইল সে অ্যাডভার্ব ক্লজ। সো আমরা কি বলবো? ইট ইজ এ ক্লজ used as an adverb in a sentence. কি বললাম আমি? ইট ইজ এ ক্লজ ইউজড অ্যাজ এন অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স। মানে কি, এটা হলো একটা ক্লজ হুইচ ইজ ইউজড অ্যাজ এন অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স, যা একটা বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। এই ইউজড অ্যাজ এন অ্যাডভার্ব ইন এ ডাবল করলে কি 6081 হয় না 6082? আচ্ছা ঠিক আছে ঠিক আছে কর। হ্যাঁ বলেন, কি হয় বলেন, এটাকে কি হিসেবে ইউজ করা হয় বলেন। সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়। এই এটা জিজ্ঞেস করে নেই, বলছি এই যে বাক্যটা লিখলাম, ইট ইজ এ ক্লজ ইউজড অ্যাজ এন অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স, এই হলুদ মার্ক করা অংশটা বাক্যে কি হিসেবে ব্যবহার করা হয়েছে বলেন। অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু হ্যাঁ অ্যাডজেক্টিভ এটা ক্লজ ফ্রেজ হয়ে মোটেও গেছে, না, ফ্রেজ, চিন্তা করে অ্যাডজেক্টিভ বলেন। ফ্রেজ, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফ্রেজ নাম কি বলেন। Past পাস্ট participle. পার্টিসিপল। পার্টিসিপল কোনোদিন আমি বলি নাই, পার্টিসিপিয়াল বলেছি, ডোন্ট বি সিলি, ওকে? উল্টাপাল্টা উত্তর দিয়ে না, এটা কি কি বলা হয় বলেন। Past participle. পাস্ট পার্টিসিপিয়াল, গুড, একজন পারছে, থ্যাংক ইউ। তাহলে দেখেন, আপনি যখন শিখতেছেন আপনার লেখার মধ্যেই কাজে লাগতেছে। এখন প্রশ্ন হলো, অ্যাডভার্বের একটা অবস্থান দেখি আমরা, ঠিক আছে? একদম সিম্পল ভাবে শুরু করবো। আমরা যেমন অ্যাডজেক্টিভ ক্লজের আলোচনাটা খুব সিম্পল ভাবে শুরু করেছিলাম, একইভাবে এই অ্যাডভার্ব ক্লজের আলোচনাটাও আই উইল স্টার্ট ফ্রম দ্য ভেরি বেসিক ডিসকাশন। আমি বললাম হি কেম ইয়েস্টারডে, এই যে দেখেন, হি হলো বাক্যের সাবজেক্ট, কেম হলো বাক্যের ভার্ব। আমি যদি জিজ্ঞেস করি কখন আসলো, আপনি আমাকে উত্তরে বলবেন ভাই গতকাল আসলো। তা আমরা জানি এটাকে আমরা কি বলবো, এখানে ইয়েস্টারডেটা কি, এখানে ইয়েস্টারডেটা হচ্ছে ইজ দা অ্যাডভার্ব অফ টাইম। কারণ কি, এখানে সময়কে বোঝানো হয়েছে, অ্যাডভার্ব অফ টাইম। এখন একই বাক্য আমি যদি বলি যে হি কেম এট নাইট, তাহলে এখানে কখন আসলো, উত্তরটা হবে হচ্ছে রাতে আসলো, এট নাইট। তাহলে এটাই আপনার হবে গিয়ে কি বলেন তো বুদ্ধি করে, এট নাইটটা কি হবে এখানে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। আবার বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরে ভাই, অ্যাডভার্বিয়াল ওয়ার্ডটা আমি একবার বলেছি ক্লাসে, আপনি কেন বারবার অ্যাডভার্বিয়াল বলেন? কি ফ্রেজ এটা? অ্যাডভার্ব ফ্রেজ দাদা। এটাও একটা অ্যাডভার্ব অফ টাইম, কিন্তু এখানে উই হ্যাভ মোর দেন ওয়ান ওয়ার্ড। তো এটাকে শুধু অ্যাডভার্ব বলে ভুল হবে, উই উইল কল অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম। তো অ্যাডভার্বের জায়গাতে যদি একটা ওয়ার্ড বসে সে অ্যাডভার্ব অফ টাইম, যদি একাধিক ওয়ার্ড বসে অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম। এখন যদি এই অ্যাডভার্বের জায়গাতেই আমি যদি একটা ক্লজ ইউজ করে দিই, যেমন ধরেন হি কেম কখন আসলো, ইয়েস্টারডে। কখন আসলো, রাতে। কখন আসলো, ওয়েন আই ওয়াজ আই ওয়াজ অ্যাবসেন্ট, যখন আমি অনুপস্থিত ছিলাম। তাহলে এখানে এই হোয়েনের উত্তরে কিন্তু পুরো একটা ক্লজকে পাওয়া যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে গিয়ে কি বলেন তো বুদ্ধি করে, অ্যাডভার্ব ক্লজ।
Adverb clause is the adverb clause of time. This is the beauty. ঠিক আছে, অ্যাডভার্বের জায়গাতে কোনো ক্লজকে যদি বসিয়ে দেই তাহলে এটা হবে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। বুঝতে পারছেন সবাই? একটু বলবেন প্লিজ। জি দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা একটু দাঁড়ান, আপনাদের ক্লাসের আপনাদের গ্রুপের পোস্ট কিছু ডিলিট করে দেই, ভালো হবে। কারণ পোস্ট বেশি থাকলে গ্রুপটা কেমন যেন হযবড় লাগে, তাই না? তো এখন দেখেন, এই যে আপনি বুঝে গেলেন অ্যাডভার্ব ক্লজ কাকে বলে। অ্যাডভার্বের অবস্থানে একটা ক্লজ যদি বসানো হয় সেটাই হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু একটা প্রশ্ন করতেই পারেন যে সুমন ভাই, আপনি তো আমাদেরকে হোয়েন দিয়ে গত ক্লাসগুলোতে অ্যাডজেক্টিভ ক্লজ পড়াইছিলেন, আজকে আবার হোয়েন দিয়ে আপনি অ্যাডভার্ব ক্লজ বানাইলেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে কোনটা অ্যাডভার্ব ক্লজ আর কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ যদি আমি হোয়েন দিয়েই লিখি? আমার জন্য তো এটা বুঝতে পারাটা খুব কি বলে কঠিন হয়ে গেল। তাহলে এবার আমরা দেখবো যে কিভাবে এই জিনিসটা পার্থক্য করতে হয়। ঠিক আছে, চলেন আমরা দেখি। আমি বললাম যে ডিফারেন্স বিটুইন অ্যাডজেক্টিভ ক্লজ, মা জল দিও, ঠান্ডা পানি আছে, এন্ড অ্যাডভার্ব ক্লজ। ডিফারেন্স বিটুইন অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড অ্যাডভার্ব ক্লজ, এটা বোঝার জন্য আমরা উপরের এই বাক্যটাকে নিলাম। হ্যাঁ, হি কেম হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট, এই বাক্যটাকে একটু ঘুরে পেঁচাইয়া আমরা তিন ভাবে লিখবো। কয়ভাবে লিখবো? তিনভাবে। তিনভাবে। আমি বললাম যে ইট ওয়াজ মর্নিং হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট। আরেকটা বললাম কি, হি লেফট ঢাকা হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট। দেখেন আমি তিন জায়গাতেই তিনটা সেম ক্লজ কে ইউজ করেছি, হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট। নাও আই হ্যাভ বিন সেইড টু ফাইন্ড আউট that which one is adjective clause and which one is adverb clause নির্ধারণ করতে হবে। এখন দেখেন, আপনি কিন্তু অলরেডি জানেন ইফ দ্য ক্লজ ইজ অ্যাডজেক্টিভ ক্লজ, যদি ক্লজটা কি হয়ে থাকে অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে থাকে, সে ডেফিনেটলি কাউকে না কাউকে মডিফাই করবে বাক্যের। হতে পারে সেটা বাক্যের সাবজেক্ট, হতে পারে সেটা বাক্যের অবজেক্ট, হতে পারে সেটা বাক্যের কমপ্লিমেন্ট, হতে পারে সেটা প্রিপোজিশনের অবজেক্ট, অনেক কিছুই হতে পারে, উই ডোন্ট নো। কিন্তু কাকে কম্পেয়ার করবে এটা বুঝতে পারার একটা বড় উপায় হলো ক্লজ মার্কার। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে ভাই আমি হু দিয়ে অথবা হুম দিয়ে একটা অ্যাডজেক্টিভ ক্লজ মনে করেন লিখছি, তাহলে চোখ বন্ধ করে বলতে পারবেন যে এই অ্যাডজেক্টিভ ক্লজটা কোনো একটা পার্সনকেই মডিফাই করবে। এখন যেই পার্সনকে মডিফাই করবে সেই পার্সনটা কিন্তু আবার কি হবে, তার আগেই থাকবে। তো এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজের একটা ক্যারেক্টারিস্টিক্স। ও যাকে মডিফাই করে তা বোঝা যায় সেটা কোনো ব্যক্তিকেই মডিফাই করবে, এবং যেই ব্যক্তিকে মডিফাই করবে সেই ব্যক্তি তার ঠিক আগেই থাকবে। ব্যাপারটা কি বুঝতে পারলাম না বুঝতে পারি নাই বলেন? দাদা বুঝছি। তো আমি যদি বলি হোয়েন দিয়ে আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ লিখছি, এটা ডেফিনেটলি একটা সময়কে মডিফাই করবে এবং ওই সময়টা হোয়েনের আগেই থাকবে। এখন দেখেন এটা কোথায় হয়েছে। এক নম্বরে বলছে হি কেম হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট, এখানে কিন্তু হোয়েনের আগে কোনো টাইম নাই, কারণ হোয়েন দিয়ে সময়কে মডিফাই করবেন, যেহেতু টাইম নাই তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ না, তাহলে চক্ষু বন্ধ করে সে অ্যাডভার্ব ক্লজ। বুঝতে পারছি? জি হ্যালো? দাদা কিন্তু বুঝছি দুই দাদা। নম্বরে দেখেন এখানে কিন্তু হোয়েনের আগে একটা ওয়ার্ড আছে মর্নিং, আছে না? আচ্ছা তার দাদা। মানে কি এটা কিন্তু মডিফাই সে করবে, তাহলে কি ক্লজ বলেন? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লজ। আবার এখানে দেখেন এখানে আছে হচ্ছে গিয়ে কি হোয়েনের আগে আছে ঢাকা। এখন ভাই কথা হলো ঢাকা তো ভাই আসলে প্লেস, এটা তো কোনো সময় না। যদি এমন হতো ঢাকার পরে হোয়ার দিয়ে হোয়ার আই ওয়াজ অ্যাবসেন্ট তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হইতো,
কিন্তু এখানে তো হোয়েন, সময় যেহেতু নাই, তাহলে চক্ষু বন্ধ করে সেও কিন্তু কি ক্লজ হবে বলেন তো? অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ। Adverb clause. Good. বুঝা গেছে। Thank you. So this is the way we can distinguish between an adjective কেমনে clause ক্লাস করতে আমি তো and adverb clause. বুঝতে পারলাম সবাই আমরা? বুঝছি দাদা। বুঝতে বুঝছি পারলাম। দাদা। রেকর্ড ক্লাসে কি ইন্টারনেট বসে না? এই ভাই অডিও কিন্তু ইন্টারনেট তো লাগে অডিও বন্ধ করে কথা বলেন প্লিজ। টোটালি ডিসগাস্টিং বিষয়গুলো আমার ভালো লাগে না। বিষণ্ণ ঘোষ, অডিও বন্ধ করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কমন সেন্স রাখবেন সবসময় ক্লাসে। তো এখন আমরা জানি যে অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজের ডিফারেন্সটা কি। এবার একটা মজার বিষয় শিখেন। সেই বিষয়টা কি? আমরা যেমন জানি যে অ্যাডজেক্টিভ ক্লজ যাকে মডিফাই করে তার সাথে লেগে থাকে, তার থেকে সচরাচর দূরে যায় না। সেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাডভার্ব ক্লজ ওইরকম ভাবে কাউকে স্পেসিফিক ভাবে কারোর সাথে লেগে থাকতেছে না। তার মানে অ্যাডভার্ব ক্লজ এক জায়গায় স্থির হয়ে থাকবে না, সে কিন্তু কি করতে পারবে? মুভমেন্ট করতে পারবে। ব্যাপারটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ যাকে মডিফাই করে তার পরে বসে, তো চাইলে আপনি এনে ওনে রাখতে পারবেন না। কিন্তু অ্যাডভার্ব ক্লজ যেহেতু বাক্যের এরকম কোনো পার্টকে স্পেসিফিক করে মডিফাই করে না, সেহেতু তুই কতক্ষণ ধরে লিখতেছিস, তাড়াতাড়ি কর অঙ্কটা। সেহেতু আপনার কি হবে? সেহেতু তাকে বিভিন্ন জায়গাতে বসাইতে পারবেন, এবং অ্যাডভার্ব ক্লজটা মুভেবল, অনেকগুলো জায়গাতে এসে বসতে পারে। আমরা কি লিখবো? আমরা লিখবো প্লেসমেন্ট অফ অ্যান অ্যাডভার্ব ক্লজ। প্লেসমেন্ট কিভাবে হতে পারে দেখেন। একটা হতে পারে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে হতে পারে অ্যাডভার্ব ক্লজ। আর একটা হতে পারে প্রথমে অ্যাডভার্ব ক্লজ, তারপরে হচ্ছে একটা কমা, তারপরে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটাও হতে পারে, দুটোই পসিবল। উদাহরণস্বরূপ বলি, যেমন ধরেন হি কেম হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট। এখানে হি কেমটা হলো বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর অ্যাডভার্ব ক্লজ হলো হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট। কিন্তু আপনি যদি বলেন যে এই হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট অ্যাডভার্ব ক্লজকে আগে নিয়ে আসবেন, তাহলে কি লিখবেন? হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট কমা দিয়ে হি কেম লিখবেন। এই কমাটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়াটাই বেটার আমি মনে করি। ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে দেখবেন, যেমন রেইন মার্টিন, রেমন্ড মার্ফির কিছু বইয়ে দেখবেন, যদি অ্যাডভার্ব ক্লজটা খুব ছোট হয় ওনারা কমা দিচ্ছে না। কিন্তু আমি মনে করি যে দিয়ে দেওয়াটাই বেটার, কোনো পাকনামি করার দরকার নেই, কারণ আমরা তো এক্সপার্ট না। ঠিক আছে? আর একটা সিস্টেম আছে, সেটা কি? সেটা একটু ভিন্ন জিনিস। সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে গিয়ে বসবে। যেমন হি কমা দিয়ে হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট কমা দিয়ে কেম। এখানে কোথায় বসলো অ্যাডভার্ব ক্লজটা? এখানে বসলো হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে। এই জন্য কি করলাম? দুইটা কমা দিয়ে আমরা আলাদা করলাম। আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম না বুঝতে পারি নাই বলেন? বুঝছি বুঝছি দাদা। দাদা। বুঝতে পেরেছি। একটা হতে পারে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে, আর একটা হতে পারে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে, আর একটা হতে পারে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে। দেয়ার আর থ্রি স্পেসিফিক পজিশন অফ ইউজিং অ্যান অ্যাডভার্ব ক্লজ। এগুলো ছাড়াও আরো নানাভাবে অ্যাডভার্ব ক্লজকে প্রেজেন্ট করা যায়, কিন্তু ওই ডিসকাশনটায় আমরা যাব না। কেন যাব না? কারণ ওই ধরনের ইংলিশ আপনি কখনো লিখবেন না, আমি খুব ভালো করে জানি। সো ইউ নিড টু নো হোয়াট ইউ আর সাপোজ টু রাইট। অ্যাপার্ট ফ্রম দিস বাকিটা পরে শিখেন, যদি জীবন দরকার হয় শিখে নেবেন নিজে নিজে। এখন একটা মজার বিষয় কি, অ্যাডভার্ব ক্লজ, একটু দাঁড়ান, তুমি কি লিখতেছো, কি ভাবতেছো বা তো মন দিয়ে বলো তো আমাকে। হ্যাঁ, কোনটা হচ্ছে না দেখি তো, কি হচ্ছে না, কোন করে করতেছেন বলো আমাকে। তো এটা হবে কেমনে? তুমি কিসের মধ্যে কি করছো না করছো ভগবান জানে। একটু দাঁড়ান তো আপনারা। হ্যাঁ, এটা তুমি কি করছো? এই 6082 তুমি পাইছো, 2 বসাইলে হয় নাই। এখানে আছে কত? তুমি ভালো করে আগে দেখো কত আছে এখানে। 6081 তো বসাইছো নাকি? হ্যাঁ, তাহলে এটা একটু বুঝতে হবে। এখানে তোমার হয়েছে কত, তোমার বিগ ফোল্ডে কত হয়েছে তুমি দেখো তো।
এই যে 10,400 ঠিক মতো বসাও নাই, যোগ বিয়োগ ঠিক মতো কর, আবার সুন্দর করে কর, সুন্দর করে। তা আমরা কি বললাম যে অ্যাডভার্ব ক্লজের প্লেসমেন্টে অনেক কিছু হইতে পারে, ওগুলো জানার দরকার নাই। তাহলে আমরা এখন কি জানি? আমরা জানি অ্যাডভার্ব ক্লজ কাকে বলে, অ্যাডভার্ব ক্লজের সাথে অ্যাডজেক্টিভ ক্লজের পার্থক্য, অ্যাডভার্ব ক্লজের প্লেসমেন্ট। কিন্তু মজার বিষয় কি জানেন? আপনি যদি কখনো খুব বড় অ্যাডভার্ব ক্লজ নিয়ে বিপদে পড়ে যান, ধরেন অনেক বড় একটা অ্যাডভার্ব ক্লজ, আপনি এটাকে গুছিয়ে গাছে প্রেজেন্ট করতে পারতেছেন না, আপনার কি করতে হবে? খুব স্পেশাল ভাবে প্রেজেন্ট করতে হবে। চাইলে আপনি ওই অ্যাডভার্ব ক্লজকে আলাদা করার জন্য আপনি কিন্তু আবার ইউ ক্যান ইউ ক্যান বি দ্বারস্থ টু, এই কি বলে আপনার, এই যে টু এম ড্যাশ, আপনি আবার এম ড্যাশের কি হতে পারেন? শরণাপন্ন হতে পারেন। বুঝতে পারলাম ব্যাপারটা? আমরা সবাই ইয়েস অর নো? জি দাদা। ওই যে দেখেন, আমি আবার সেই অ্যাডভার্ব ক্লজে কি করলাম? এম ড্যাশ দিয়ে আলাদা করলাম। বুঝতে পারছি ব্যাপারটা? আমরা সবাই ইয়েস অর নো প্লিজ? হ্যালো, বুঝছি দাদা। জি দাদা। জি দাদা। থ্যাংক ইউ। তাহলে এই হলো গিয়ে কথা। ক্লিয়ার বিষয়টা সবার কাছে? বুঝছি দাদা। সবার কাছে ক্লিয়ার বিষয়টা? জি দাদা। ক্লিয়ার। এখন দেখেন, নাও দ্য কোশ্চেন, হাউ টু ডেভেলপ অ্যান অ্যাডভার্ব ক্লজ। কিভাবে অ্যাডভার্ব ক্লজ বানাবেন? অ্যাডজেক্টিভ ক্লজ বানানোর যেমন অনেক নিয়ম কানুন ছিল, যে কি বলে, প্রথমেই তুমি কি করবা? অ্যাডজেক্টিভ ক্লজ কোনটার বানাবা সেটা নির্ধারণ করো রে। তারপর কি করতে বলেছিলাম? ওইটার দিয়ে আর একটা বাক্য বানাও রে। ঠিক আছে, অনেক কিছু বলেছিলাম। মজার বিষয় হচ্ছে অ্যাডভার্ব ক্লজের জন্য এমন কোনো নিয়ম আমাদের কাছে নাই। খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, আমি লিখলাম হাউ টু ফর্ম অ্যান অ্যাডভার্ব ক্লজ। কিভাবে অ্যাডভার্ব ক্লজ বানাবেন? খুবই ইজি। আপনি যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে যখনই একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার নিয়ে আসবেন, ওইটা অটোমেটিক্যালি একটা অ্যাডভার্ব ক্লজে রূপান্তরিত হয়ে যাবে, শেষ, আর কিছুই না। যখনই আপনি কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার নিয়ে আসবেন, সে অটোমেটিক্যালি একটা অ্যাডভার্ব ক্লজে রূপান্তরিত হয়ে যাবে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? বুঝছি দাদা। জি বুঝতে দাদা। বুঝতে পারলাম। কিরকম উদাহরণ দিচ্ছি দেখেন। মনে করেন আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখলাম কি, আই ওয়াজ অ্যাবসেন্ট। এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে, আমি এর আগে একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার যুক্ত করবো, যে অ্যাডভার্ব ক্লজ মার্কার, সেটা কি? when। তাহলে আমার কি হয়ে গেল? একটা অ্যাডভার্ব ক্লজ সৃষ্টি হয়ে গেল, when I was absent, শেষ, আর কিছুই না। এখন প্রশ্ন আছে, এখন প্রশ্ন আছে, এই যে এটা অ্যাডভার্ব ক্লজ হয়ে গেল, এটাকে কমপ্লিট সেন্টেন্স বানাতে গেলে আবার কি লাগবে? অবশ্যই একটা বলেন তো বুদ্ধি করে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। ঠিক আছে, তাহলে কি লিখবো? নোট দিয়ে দিলাম যে টু মেক ইট এ কমপ্লিট সেন্টেন্স you need to an ice, বাক্য হয়ে যাবে। যেমন আমরা কি লিখছি, যে হি কেম when I was absent। বুঝতে পারলাম না ব্যাপারটা আমরা? বুঝছি দাদা। বুঝছি দাদা। বুঝতে পারছি। আলোচনাগুলো খুব বেসিক, একদম রুডিমেন্টারি লেভেল আলোচনা। আজকের ক্লাস ইন্টারেস্টিং মনে হবে না, কিন্তু যখনই আমি এটাকে পেঁচানো শুরু করবো বড় ক্লাস, তখন দেখবেন যে প্যাচ লাগতেছে খালি। আজকে ধরেন মজাই আপনি, লাগতেছে দাদা। হ্যাঁ, আজকে ভালোই লাগতেছে। ওকে, শিখেন ভালো। আপনি তো বুঝে গেলেন যে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে আমরা যখনই অ্যাডভার্ব ক্লজ মার্কার এনে বসাই দিব, সেই হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ। তাহলে আমাকে একটা অ্যাডভার্ব ক্লজ মার্কারের লিস্ট জানতে হবে। তার মানে শিখে ফেলি কি, আমরা শিখে ফেলি লিস্ট অফ অ্যাডভার্ব ক্লজ মার্কার। যেমন ধরেন আপনি যে টাইম বোঝান, আপনি ইউজ করতে পারেন কি, টিল, হ্যাঁ, আনটিল, তারপরে হচ্ছে when, while, তারপর হচ্ছে বিফোর, আফটার, হ্যাঁ, এরকম মানে অজস্র আছে।
as অনেক আছে cause and effect বুঝান তাহলে কি ইউজ করতে পারেন as ইউজ করতে পারেন because, since, অনেক কিছু ইউজ করতে পারেন আপনি যদি ধরেন আম, কি বলে কন্ট্রারি টু ফ্যাক্ট বিপরীত কিছু বোঝাতে চান ঠিক আছে দো ইউজ করতে পারেন অল দো ইউজ করতে পারেন ইভেন দো ইউজ করতে পারেন কন্ডিশন বোঝাতে চান কন্ডিশন ইফ ইউজ করতে আনলেস ইউজ করতে পারেন অ্যাজ ইফ ইউজ করতে পারেন প্রশ্ন হলো এই যে অ্যাডভার্ব ক্লজ মার্কার তারা কিসের সূচনা করে তারা হচ্ছে অ্যাডভার্ব ক্লজের পরে খুব লজিক্যালি তারা তাহলে এক প্রকার কনজাংশন তাহলে এটা কি কনজাংশন বলেন তো বুদ্ধি করে subordinate conjunction. সাবঅর্ডিনেট কনজাংশন। এটাও কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন কারণ কি তারা সাবঅর্ডিনেট কি বলে যে ঠিক আছে দাদা আপনার কথা বুঝি নাই, কেটে আসছে। বললাম এরা যেহেতু অ্যাডভার্ব ক্লজকে সৃষ্টি করতে পারে তাহলে এরা কি এরা হচ্ছে এক প্রকার কি কনজাংশন এখন এটা কি ধরনের কনজাংশন বলেন সাবঅর্ডিনেটিং Subordinate কনজাংশন। conjunction. সাবঅর্ডিনেটিং কনজাংশন গুড তো তার মানে এই যে অ্যাডভার্ব ক্লজ মার্কার এরা সবাই হচ্ছে গিয়ে কি আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশন আরেক প্রকার আমরা কিন্তু বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ মার্ক আপনি সাবঅর্ডিনেটিং কনজাংশন আস্তে আস্তে শিখবেন কনজাংশন পেলেন তো অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার দিয়েও আপনি সাবঅর্ডিনেটিং কনজাংশন পেয়েছিলেন আজকে অ্যাডভার্ব ক্লজ মার্কার দিয়েও আপনি সাবঅর্ডিনেটিং কনজাংশন ফাইন্ড আউট করলেন তাই না জি দাদা। হ্যাঁ হ্যালো দাদা। আচ্ছা এখন দেখেন ঝামেলাটা কোথায় লাগবে ঝামেলাটা লাগবে হচ্ছে ক্লজ মার্কার পেয়ে গেলেন চাইলেই আপনি কোন একটা ক্লজ মার্কার ইউজ করতে পারবেন ক্লজ মার্কার লিমিটেড কিন্তু খুব গুছিয়ে বানাইতে হয় অ্যাডভার্ব ক্লজের ক্লজ মার্কার লিমিটেড না আনলিমিটেড তাই এটাকে একটু বুঝে শুনে ইউজ করতে হয় কিরকম আমি একটু বুঝাই আপনাকে দেখেন আপনার কাছে একটা কি আছে ধরলাম আপনার কাছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি আমি একটু লিখি দাঁড়ান হ্যাঁ আপনার কাছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি যে হি পুয়ার আমি দুইবার লিখলাম হি ইজ পুয়ার এখন এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে আপনি অ্যাডভার্ব ক্লজ মার্কার ইউজ করতেছেন আপনি কি ইউজ করতেছেন এর আগে বলেন অলদো, দো, অ্যাডভার্ব ক্লজ মার্কার ইউজ করতেছেন আপনি লিখলেন এখানে কি লিখলেন আপনি লিখলেন অলদো কিংবা আপনি মনে করেন লিখলেন কি বিকজ এখন ব্যাপারটা কি দাঁড়াইলো আপনি বিকজ দিয়েও লিখতে পারতেছেন আবার অলদো দিয়েও লিখতে পারতেছেন এখন ভেরি লজিক্যালি আপনার অ্যাডভার্ব ক্লজ মার্কার তো আগে চলে আসছে সরি অ্যাডভার্ব ক্লজ আগে চলে আসছে তাহলে অ্যাডভার্ব ক্লজ আগে চলে আসলে এটাকে কি করতে হবে কমা দিয়ে আলাদা করতে হবে না জি দাদা। হ্যালো জি দাদা। আপনি যেটাকে কমা দিয়ে আলাদা করবেন কমা দিয়ে আপনি মনে করেন যে আলাদা করলেন আমি বুঝলাম এখন এটাকে কমপ্লিট সেন্টেন্স বানাতে গেলে আপনাকে কি কি করতে হবে এখন একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আপনাকে রাখতে হবে না রাখতে হবে কিনা রাখতে হবে দাদা। রাখতে হবে। হ্যালো কমপ্লিট একটা রাখতে হবে দাদা। রাখতে হবে, রাখতে এখন হবে। আমি মনে করেন এখানে লিখলাম হি ক্যান নট বাই দ্য কার এখানে লিখলাম হি ইজ অনেস্ট এবার দেখেন গ্রামাটিক্যালি বাক্য কারেক্ট আই রিপিট
গ্রামাটিক্যালি সেন্টেন্সটা কারেক্ট, গ্রামাটিক্যালি যদি সেন্টেন্সটা কারেক্ট হয়, কিন্তু ভুলটা কোথায় হয়েছে বলেন তো বুদ্ধি করে দেখি পারেন কিনা। ক্লস মার্কারে। এটা হলো অলদোর পরে যে অ্যাডভার্ব ক্লজ থাকবে সেইটা যে সেন্স দেবে তার বিপরীত সেন্স দিতে হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে। সেন্স দিবে না, গুড, ইনসেন্সিবল একটা সেন্টেন্স হয়ে গেল। তা না করে যদি আমরা কি করি, আমরা হি ইজ অনেস্টটাকে উপরে নিয়ে যাই, ঠিক আছে, আর হি ক্যান নট বাই দ্য কারটাকে আমরা যদি নিচে নিয়ে আসি, তাইলে কিন্তু সেন্সিবল একটা বিষয় হইতে পারে নাকি, যে অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, বা বিকজ হি ইজ পুয়ার হি ক্যান নট বাই দ্য কার, তাহলে ঠিক হবে না বিষয়টা বলেন তো? জি দাদা ঠিক হবে। ঠিক হবে। ঠিক হবে। এই জন্য আমরা বলতেছি যে অ্যাডভার্ব ক্লজ ইউজ করতে গেলে অ্যাডভার্ব ক্লজ দিকে ভালো করে তাকাতে হবে, তাকালে বুঝবেন সে কি ধরনের সেন্স আপনাকে অফার করতেছে, নতুবা আপনি কিন্তু ধরতে পারবেন না যে আসলে কি বলতে চাচ্ছে আর আপনি কি লিখতেছেন। ডিড ইউ গেট মাই পয়েন্ট? জি দাদা। দাদা একটা বুঝছি কোশ্চেন দাদা। আছে, এটা করব। বলেন। দাদা এই যে মানে ছোট থেকেই তো পড়ে আসতেছি যে হি ইজ অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, মানে পোর এর সাথে কি অনেস্টের রিলেশনটা বিপরীত? বলেন পুকুরের সাথে কি হচ্ছে অনেস্টের, বুঝি নাই। মানে দাদা পোর আমরা সাধারণত অলদোর মানে পরে যে অ্যাডভার্ব ক্লজটা আসে আহ, সেটা হচ্ছে গিয়ে আপনার যে সেন্সটা বিপরীত সেন্সটা ইউজ করি হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে। এখন এখানে যে পোর আর অনেস্ট এই ব্যাপারটা কি বিপরীত, আমি সেটা বলতেছি। পুয়ার আর অনেস্ট বিপরীত কিনা সেটা আমার কোনো ইস্যু না, আমার ইস্যু হলো আমাকে দুইটা অ্যাডভার্ব ক্লজ দেওয়া হয়েছে, একটা হলো অলদো হি ইজ পুয়ার বিকজ হি ইজ পুয়ার। এখন আমাকে আবার বাক্য বানানোর জন্য দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেওয়া হয়েছে, একটা হলো হি ক্যানট বাই দ্য কার আর হি ইজ অনেস্ট। এখন কোনটা মিলে আপনি সেটা হচ্ছে দেখবেন। এখন আপনার যদি মনে হয় যে অলদো হি ইজ পুয়ার, ঠিক আছে, হি ইজ অনেস্ট, এটা মিলতেছে না, আপনি ইউজ করবেন না। এটা যে ইউজ করতেই হবে এমন তো কোনো নিয়ম নাই। কন্ট্রারি টু ফ্যাক্ট মানে কি, মানে হলো ফ্যাক্টের সাথে বৈপরীত্য ঘোষণা করবে। এখন আপনি দেখেন এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে কোন জিনিসটা অলদো হি ইজ পুয়ার কন্ট্রারি শো করে, অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট কন্ট্রারি শো করতেছে, নাকি অলদো হি ইজ পুয়ার হি ক্যান নট বাই দ্য কার শো করতেছে, বলেন তো কোনটা? এই দুইটার মধ্যে হি ইজ অনেস্টই শো হি করতেছে ইজ কোনটা। অনেস্ট করতেছে, তো এটা আপনি লিখবেন, ঠিক আছে। এখন আমি যদি ওকে ওকে বলতাম দাদা। ক্যান বাই দ্য কার, ক্যান নট না বলে ক্যান বাই দ্য কার, তাহলে এটাও কন্ট্রারি হতে পারতো, অল দি ইজ পুয়ার হি ক্যান বাই দ্য কার, হতে পারে না? আরে দাদা হতে পারে। পারে। হতে পারে। এখন কথা হলো পুয়ারের সাথে কি গাড়ি কেনাটা কন্ট্রারি হয়? এটা হয় না, কন্ট্রারি টু ফ্যাক্ট। আর আপনি যেটা বলতেছেন ওটা হচ্ছে অ্যান্টোনিম। কথা বুঝতে পারছেন কি বললাম? জি দাদা এবার জি ক্লিয়ার। দাদা। তাহলে আমরা বুঝে গেলাম যে অ্যাডভার্ব ক্লজের কিন্তু ঝামেলা হচ্ছে ক্লজ মার্কারে। একই ক্লজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ক্লজ মার্কার নেওয়াতে ভিন্ন ভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে বাক্যকে সঠিকভাবে লিখতে হচ্ছে। সো এই জিনিসটাও কিন্তু মাথায় সেট রাখতে হবে। এখন প্রশ্ন আছে, এখন প্রশ্ন আছে, কি প্রশ্ন আছে, যে এই যে আমার অ্যাডভার্ব ক্লজ মার্কার আমি যুক্ত করলাম, অ্যাডভার্ব ক্লজ মার্কার প্লাস আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করে আমি অ্যাডভার্ব ক্লজ লিখে ফেললাম। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভিতরে কি থাকতে পারে? এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভিতরে একটা সাবজেক্ট থাকতে পারে সচরাচর ভাবে, ঠিক আছে, একটা ভার্ব থাকতে পারে, একটা অবজেক্ট থাকতে পারে। হ্যাঁ, দেয়ার মে হ্যাভ সো মেনি থিংস যা আমি জানি না। এখন খেয়াল করে দেখেন এই সাবজেক্টকে কিন্তু কে মডিফাই করতে পারে বলেন তো বুদ্ধি করে? অ্যাডজেক্টিভ ক্লজ। এই অবজেক্টকে কে মডিফাই করতে পারে বলেন তো বুদ্ধি করে? অ্যাডজেক্টিভ ক্লজ। Adjective. তার অ্যাডজেক্টিভ মানে ফ্রেজ কি, সবগুলো। তার মানে আপনি যেই অ্যাডজেক্টিভ ক্লজ শিখছেন তা কিন্তু চাইলে অ্যাডভার্ব ক্লজের ভিতরে গিয়ে আপনার ওনার যে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, কমপ্লিমেন্ট থাকতে পারে, প্রিপজিশনের অবজেক্ট থাকতে পারে, এদের সবাইকেই সে মডিফাই করতে পারে। ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে থিওরিটিক্যালি? জি দাদা। জি দাদা। তাহলে আমরা দেখি তো প্র্যাকটিক্যালি এটা কিভাবে বুঝতে পারি। ধরেন আমি একটা বাক্য নিলাম, কি বাক্য নিলাম,
আমি মনে করেন বললাম যে অপারেশন কি ডেভিল হান্ট, ঠিক আছে, অপারেশন ডেভিল হান্ট, হ্যাঁ, কি করতেছে, হ্যাজ বিন লঞ্চড, ঠিক আছে, অ্যাক্রস দা কান্ট্রি। এটা কিন্তু ইন এ সেন্স একটা সেন্টেন্স বা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হোয়াট এভার ইউ ফিল, আপনি বলতে পারেন, পারেন না? জি দাদা। পারি। এখন দেখেন এই বাক্যটার সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এই বাক্যটার এই যে অ্যাক্রস প্রিপোজিশনের অবজেক্ট কে, দা কান্ট্রি, কথা কি দা ঠিক আছে কান্ট্রি। না ভুল আছে? ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি এটার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো অপারেশন ডেভিল হান্ট, বা আপনি যদি বলেন দা কান্ট্রির জন্য আনবেন, কোনো সমস্যা আছে আনলে? না দাদা, কোনো সমস্যা নাই। সমস্যা নাই। এবার আপনি বললেন যে ভাই আনুন, ঠিক আছে, কিন্তু আমি একটা কাহিনী লিখে দিই, আমি আগেই একটা অলদো লিখে দিলাম, তাহলে এখন এটা তোর মেন বাক্য থাকলো না, এটা এখন কি হয়ে গেল বলেন? এটা তখন অ্যাডভার্ব ক্লজ হয়ে গেছে। অ্যাডভার্ব ক্লজ হয়ে গেছে, গুড, ঠিক আছে। এখন ধরেন আপনি এই অ্যাডভার্ব ক্লজটাকেই কি করলেন, একটা তার সাবজেক্টের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসতেছেন, তাহলে ওর জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনতে গেলে নিয়মটা কি, ওই অপারেশন ডেভিল হান্ট দিয়ে একটা বাক্য লিখতে হবে। আমি মনে করেন বললাম ইট, ইট মানে কি অপারেশন ডেভিল হান্ট ইজ এইমড অ্যাট, ঠিক আছে, কার্ভিং, কার্ভিং কি, কি কমানোর দিকে লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করছে, কিংবা ধরেন ডেভিল কি ফ্রম দ্য বলে সোসাইটি। আপনার aimed at ameliorating, একটু লাইনে থাকেন তো সবাই, আমি আসতেছি একটা মিনিট। তা আমি কি একটু দাঁড়ান ভাই, বলতেছি অপারেশন ডেভিল হান্ট ইজ এম, ঠিক আছে, কি কি কন্ডিশন বলেন তো, হ্যালো? দাদা কোশ্চেনটা বুঝি হ্যালো, নাই। দাদা কি জিজ্ঞাসা করছেন ওটা কি বুঝি নাই। এটা অ্যামিলিয়েট মানে কি, অবস্থার উন্নতি করা, কি কি অবস্থার উন্নতি করতে যাচ্ছে বলেন তো অপারেশন ডেভিল হান্ট? নৈরাজ্যকর পরিস্থিতি থেকে আর কি আরো এটার উন্নত। ইংলিশে বলেন, নৈরাজ্যের ইংলিশ কি বলেন? চাউস। ক্যাওস, অ্যানার্কি। কি বলছেন বুঝি নাই। ক্যাওয়েটিক। দাদা ক্যাওয়েটিক চাউস সিচুয়েশন। অ্যানার্কি। কেওটিক মানে আসলে বিশৃঙ্খল, ঠিক আছে, কিন্তু এনার্কি যেহেতু বলছেন, এনার্কির অ্যাডজেক্টিভ ফর্ম লিখে এটা আনকমন একটা ওয়ার্ড, তাই না? অ্যানার্কিক, অ্যানার্কিক কন্ডিশন, ওকে, এইটুকুই লিখলাম।
তাহলে হ্যাঁ আর নাই, তাহলে প্রশ্নগুলো সলভ করে এবার কর। তাহলে এখন কি করব, অপারেশন ডেভিল হান্ট কাটবো। আমি এই যে ডেভিল হান্টের পরে লিখবো দ্যাট লিখে বলবো দ্যাট ইজ এইমড অ্যাট অ্যামেলিওরেটিং দ্য অ্যানার্কি। বুঝতে পারলাম? দাদা আপনার কথা কিছু বুঝায় নাই। হ্যালো, হ্যাঁ জি দাদা বুঝছি। আরে ভাই, এই যে ইট কেটে দ্যাট বসাইলাম, এরপর বাকি পার্টটা বসাই দিলাম, বুঝতে পারছেন? বুঝছি দাদা। এখন কি হলো, এখন অ্যাডভার্ব ক্লজের যে সাবজেক্ট, এটা কি কমপ্লিট বাক্য হইলো নাকি? হ্যালো, দাদা কমপ্লিট বাক্য তো এখনো হয় নাই, কারণ হয় নাই, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? তো আনা হয়নি। কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা অলরেডি অ্যাডভার্ব ক্লজে রূপান্তর করে ফেলেছি। এখন একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনছি, সেটা ঠিক আছে, কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো না। তাই আমাকে কি কি করতে হবে, বাক্যের সাথে তাল মিলিয়ে আরো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আনতে হবে। আমরা পরে বুঝতেছি কি, ডেভিল হান্ট, যেটা কিনা দেশের নৈরাজ্যমূলক অবস্থাকে উন্নতি করার জন্য টার্গেট নিছে, এটা পুরো দেশ জুড়ে শুরু করা হবে, আমাদের কিন্তু জানা নাই। তাই আমরা এখন এটার সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এনে বসাবো। যখন অ্যাডভার্ব ক্লজটা আগে চলে আসছে, তাই দিয়ে আলাদা করতে হবে। এবার কমা দিয়ে আমি লিখবো যে নো সাইন অফ ইমপ্রুভমেন্ট ইজ সিন ইয়েট। কথা কি ঠিক আছে? এবার তো বাক্যটা হইলো নাকি? হ্যালো, এবার কি বাক্যটা হলো নাকি হলো না বলেন? জি দাদা বাক্য হইছে। হ্যালো, দাদা হইছে বাক্য। হ্যাঁ, কেন হইলো বুঝায় বলেন। কারণ এখন আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আসছে এবং সেই ক্লজটা টু দা ফ্যাক্টও বোঝাচ্ছে অলদোর সাথে, এই কারণে। এখন আপনি যদি বলেন যে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের, সরি, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, এই দ্যাট কাটবেন এবং ইজ কাটবেন, আপনি জাস্ট লিখবেন যে এইমড অ্যাট অ্যামেলিওরেটিং দ্য অ্যানার্কিক কন্ডিশন। এই বাক্যটাও রাইট, কোনো ভুল নাই। কি বললাম বুঝতে পারছেন? জি দাদা। এখন দেখেন, আমি তো জানি যে অ্যাডভার্ব ক্লজ চাইলে কি করতে পারে। অ্যাডভার্ব ক্লজ চাইলে বুঝতে পারে কিনা, ইয়েস অর নো? দাদা অ্যাডভার্ব ক্লজ চাইলে কি করতে পারে তারপরে আর কথা হ্যালো, শোনা যায়নি। বললাম অ্যাডভার্ব ক্লজ চাইলে তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে গিয়েও বসতে পারে নাকি? হ্যাঁ দাদা পারে পারে পারে। এই যে পরে নিয়ে বসলাম, দেখেন নো সাইন অফ ইমপ্রুভমেন্ট ইজ সিন ইয়েট অলদো অপারেশন ডেভিল লঞ্চ অ্যাক্রস দ্য কান্ট্রি। ধরতে পারছেন বিষয়টা সবাই? জি দাদা ধরতে পারছি। হ্যালো, এবার আরো একটা জিনিস বলেছিলাম যে দাদা আপনার কথা বুঝা নেই। বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আর কোথায় বসতে পারে, আগে পরে ছাড়াও বলেন। সাবজেক্টের পরে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে বসতে পারে।
সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতেছি দাদা। তাহলে কি হবে? সাবজেক্টের পরেও বসতে পারে। সাবজেক্টের পরে বসা মানে কি? আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট কি বলেন তো বুদ্ধি করে একটু। নো সাইন অফ ইমপ্রুভমেন্ট। নো সাইন অফ ইমপ্রুভমেন্ট। এই যে আমি ফাঁকা একটা জায়গা ক্রিয়েট করলাম, এখানে কি করতে পারি? আমি চাইলে আমার এই অলদো। অ্যাডভার্ব ক্লজটাকে এনে বসাইতে পারি। এই যে দেখেন, আমি কপি করে এনে বসাবো। এই যে অ্যাডভার্ব ক্লজটাকে আমি বসাবো, তাহলে কি হলো? যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে গিয়ে বসলো, এই জন্য আমি কমা দিতে হবে। দুইটা কমা দিয়ে আলাদা করবো। একটা কমা হবে অলদোর পরে, আর একটা কমা হবে অ্যাক্রস দ্য কান্ট্রি, এই কান্ট্রির পরে। বুঝতে পারলাম সবাই, না বুঝি নাই? বুঝতে পারছি দাদা। বুঝতে পারছি, গুড। এখন আপনি যদি মনে করেন যে ভাই অ্যাডভার্ব ক্লজটা অনেক বড়, বুঝতে কঠিন লাগতেছে, আমরা একটা কাজ করি, অ্যাডভার্ব ক্লজটাকে আমরা এম ড্যাশ দিয়ে আলাদা করে দেই। আপনি কিন্তু সেটাও কি করতে পারেন। ধরতে পারলাম সবাই আমরা? ইয়েস অর নো? ইয়েস দাদা। তার মানে কি দাঁড়ালো? আপনি অ্যাডজেক্টিভ ক্লজ যা শিখছেন তার সবকিছুই কিন্তু আবার ঘুরে ফিরে কিন্তু কি হলো? অ্যাডভার্ব ক্লজে এসে কাজে লাগতেছে। তার মানে আমরা কি জানতে পারলাম? যে অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্ব ক্লজের ভিতরে গিয়ে বসবাস করতে পারে। এখন যদি আমি বলি, ইজ ইট ট্রু অ্যাডভার্ব ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজের ভিতরে গিয়ে বসবাস করবে, এটা কি সত্যি নাকি সত্যি না বলেন তো বুদ্ধি করে? সত্যি। এটাও সত্যি, কিন্তু এটা ট্রু আমরা ট্রু। নেক্সট শিখবো। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। ওকে, ওকে দাদা। আজকে নেটওয়ার্ক ঝামেলা করতেছে বেশি, তো আজকে ক্লাসটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট সবাইকে। Bye bye.